This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজকের পর্বে মূলত চারটি জিনিস আপনাদের সামনে তুলে ধরব। কি কি পরপর বলছি। প্রথমেই আপনাদের দেখাবো ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল পাট্টা দেয়া হবে, পাওয়া যাবে মাথা গোজার ঠাঁই, পাওয়া যাবে বাসস্থান। কিন্তু ভোট মিটতেই চলল বুলডোজার। এক রাতের মধ্যে মাথা গোজার ঠাঁই গুড়িয়ে গেল। অবশ্যই আইন মাফিক মাথা গোজার ঠাঁই তৈরি না হলে, বেআইনি কোনো নির্মাণ না থাকলে চলবে বুলডোজার, ভেঙে দেয়া হবে সেই বেআইনি নির্মাণ। এটা শুধু বাংলা নয়, এটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই এই আইন রয়েছে। দেশের আইনেই বেআইনি নির্মাণ থাকা উচিত নয়, তাই বুলডোজার তো চলবেই। কিন্তু ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল পাওয়া যাবে মাথা গোজার ঠাঁই, দেয়া হবে পাট্টা। আর এক রাতের মধ্যে সেই মাথা গোজার ঠাইকে গুড়ি দিয়ে দিল রেল, ভারতীয় রেল। দেখুন সেই দৃশ্য। আমার বাড়ি আরপিএফরা এসে ভেঙে দিয়ে গেল। আচ্ছা, এখানে কি হচ্ছিল? এখানে ঘর হচ্ছিল, দেখুন আমার ভাঙা ঘর পড়ে আছে, ঘরের টালি ফালি সব ভেঙে পড়ে গেছে। তাই কষ্ট করে আমি কোনো এমনি সাধারণ পিলার গেটে শুধু ঘর করছি, টিন দিয়ে, টিন ছাউনি দিয়ে, কত লোন তুলে ধার দানা দিয়ে। এই যে ভেঙে দিলে ক্ষতিটা কে দেবে? আমরা ধার দানা দেবো কি করে? জিজ্ঞাসা করুন কেন ভাঙলো আরপিএফরা? বলছে আপনাদের কি এখানে আপনাদের জমি প্রমাণ দেখান। আমরা বললাম তাহলে আপনারা প্রমাণ দেখান, বলে আমাদের তেড়ে গেছে। কতবারই আছে বলেছি, কতবারই তো বললাম, বলছে যে ওইসব জানি না, এখন হচ্ছে ভেঙে দিচ্ছি। ওনাদের বক্তব্য কেন করেছেন? ভাঙতে হবে, অর্ডার আছে আমাদের, আমরা ভাঙতে বলেছে ভাঙতে হবে। হ্যাঁ, আমার বাড়ি ভেঙে দিয়ে গেছে, আমরা কষ্ট করে লোন তুলে একটু একটু করে ঘর করছি। তারপরে যদি এসে যে সরকার আসলে সব করে দেবে, পাট্টা করে দেবে, এই করে দেবে, রেলকে চিঠি দিয়েছি সব বলেছে, তাহলে এখন কি বললেন? আমরা থাকবো কোথায়? গরিব মানুষ, কিসের উন্নয়ন? কোথায় যাবো আমরা? এখানে 20 বছর হয়ে গেছে রয়েছি, 50-60 বছর ধরে রয়েছে এখানে, 1 বছর আরো 60 বছর ধরে আমরা ছোট থেকে এখানে রয়েছি। সব এখানে আমাদের আমরা ছোট থেকে আজকে বহু বছর ধরে আমরা রয়েছি এখানে। এই যে ওনার দুটো ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে দুটো কাজ করে এই যে ঘর করেছে। ওনার স্বামী অসুস্থ, স্ট্রোক হয়েছে। বলেছি, বলছে তোমাদের জানা নিয়ে গেছে, অন্য গাড়ি ধরে টাকা নিয়ে যাচ্ছে, অন্য ধরে টেনে নিয়েছে, অন্য ধরে নিয়েছে। জানিয়েছেন ব্যাপারটা? জানিয়েছি সব, ওখানকার কত লাইকে জানিয়েছি। দেখলেন কান্নার রোল। কান্নার রোল হিন্দু বাড়িতে, যে এলাকার ঘটনা 100% হিন্দু, সেই এলাকাতেই ঘটেছে এই বুলডোজার হামলা। শুধু এখানেই থেমে নয়, স্টেশন চত্বর একাধিক হিন্দু মহিলারা দিন গুজরানের জন্য দোকান লাগিয়ে বসেছিলেন। সেখান থেকে তাদের ইনকাম হতো। হিন্দু পুরুষ মহিলা নির্বিশেষে নিজেদের জীবন জীবিকার স্বার্থে স্টেশন চত্বরে হকার ভাই বোনেরা নিজেরা নিজেদের দিন গুজরানের জন্য পসার সাজিয়ে বসতেন। এক রাতের নোটিশে তারাও জীবন জীবিকা নিয়ে সন্দিহান। কি খাবেন, কোথা থেকে ইনকাম করবেন, সংসার চালাবেন কি করে, বাড়ির ছেলেমেয়েরা কি খাবে, কি পড়বে, চিন্তায় কেড়ে দিচ্ছেন মহিলারা। দেখুন সেই দৃশ্য। দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। সোনা দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। রেলের যে স্টলগুলো খোলা আছে আর গরিবের দোকানগুলো সব বন্ধ থাকবে। দোকান ছিল সেইটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে খাবো কি করে আমরা এখন? ওনাকে পাল্টাতে বলেছি বলে এমনি ভাবে পাল্টিয়ে দেবে। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? আমাদের লাইনে গলা দিতে হবে, আমরা মরে গেলে এরা শান্তি বলো। আমাদের 2 টাকা 10 টাকাতে ওনাদের চোখ পড়ছে, আমাদের পেটে লাত মেরে আচ্ছা দিন করবে। আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিলে কি পেট ভরবে? আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে স্যার, আমাদের পেটে লাথি। উনি বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিল একটা হকার উচ্ছেদ হবে না, যদি কোনো জায়গায় উচ্ছেদ হয় আমাকে বলবেন। আমরা আজকে শুভেন্দুদাকে বলছি, শিয়ালদা স্টেশনে দেখুন হাজার হাজার হকার নাকে বেঁধে মরছে। দেখলেন
এই দুটো তো দৃশ্য দেখলেন, কিন্তু এখানে শেষ নয়। হিন্দু বস্তিগুলোতে কান্নার রোল বাসস্থান হারিয়ে ফেলায়, কান্নার রোল অন্ন সংস্থানের উপায় হারিয়ে ফেলায়। মাথার ছাদ নেই, পেটের ভাত নেই, শুধু হাহাকার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যারা হাহাকার করছেন তারা বলছেন, আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? কিন্তু এখন এসব কথা বলে লাভ নেই, তার কারণ আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে যে এই রাজ্যের শাসকের আইন চলবে না, চলবে আইনের শাসন, এবং আইনের শাসন অনুযায়ী বেআইনি নির্মাণ ভাঙা হবে। সেই জায়গায় মানবিকতা বা দয়ার কোনো স্থান নেই, কারণ আইনের পথেই চলবে, এবং আইনের পথে চললে বেআইনি নির্মাণ ভাঙা হবে। সেক্ষেত্রে কার মাথায় ছাদ থাকলো কি থাকলো না, কারুর পেটে অন্ন সংস্থান হলো কি হলো না, সেটা দেখা আইনের কাজ নয়। আইনে যে কথা বলা আছে ঠিক সেই পথেই হাঁটছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। দেখুন হিন্দু বস্তিতে কান্নার রোল। আমাদের প্ল্যাটফর্মে দোকান ছিল আমার শ্বশুরের আমলে 40 বছরের আগে, তার সেই দোকান তুলে দিয়েছে 14 তারিখে 12টা 40-এ, তখন রাতে কেউ জানি না 15 তারিখে, কাউকে কিছু না বলে দেয়। একটা দোকানে 4-5টা কর্মচারী, তারা তাদের ফ্যামিলিরা কি করে চলবে? আমার মেয়ে 12 ক্লাসে সায়েন্স দেবো, কি করে মাইনে দেবো? কাজ আমি কোনোদিন ট্রেনে দৌড়ে জল বিক্রি করছি, কি করবো? আমার বর হার্টের পেশেন্ট, 2বার অপারেশন হয়েছে, কি করবে আমি বলতে পারছি না স্যার। সে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যার জন্য আমি দৌড়ে জল বিক্রি হচ্ছি, কি করে চলবে তাই ভাবছি। জল বিক্রি করছিলেন? কোথায় জল বিক্রি করছিলেন? সাউথ লাইনে রানিং গাড়িতে জল বিক্রি করছি এখন। কি করেছে আপনার? কিন্তু বসে তো দোকান ছিল সেটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। বিজেপি আসাতে সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। খাবো কি করে আমরা এখন? আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে স্যার, আমাদের পেটে লাথি মেরে, আমাদের লাইনে গলা দিতে হবে। আমরা মরে গেলে এরা শান্তি বলো, আমরা সব মরে যাব, আপনারা শান্তি পাবেন, বিজেপি সরকার শান্তি পাবে, সব অকারা মরে যাবে স্যার। দেখলেন হিন্দু বস্তিগুলোয় কান্নার রোল, কার্যেন পুরুষ মহিলা নির্বিশেষে সাধারণ মানুষ হাহাকার। ভোট মিটতে না মিটতেই নতুন সরকারের গঠন, দিন 15 যেতে না যেতেই। এ তো গেল সাধারণ মানুষদের দুঃখ দুর্দশার কথা, যদিও এই দুঃখ দুর্দশা তারা নিজেরাই ডেকে এনেছেন। কেন বেআইনি ভাবে নির্মাণ করেছেন, কিসের জন্য, কাদের প্রতিশ্রুতিতে গিয়ে এই নির্মাণ করেছেন, সেই উত্তর আপনারাই দেবেন। আর এখন কেঁদে কোনো লাভ নেই। পাশাপাশি যারা এই দুঃখ দুর্দশার সম্মুখীন হচ্ছেন, তারা যখন স্থানীয় নবনির্বাচিত জনপ্রতিনিধি বা যেই দলের জনপ্রতিনিধি আছে তাদের কাছে যাচ্ছেন নিজেদের অভাব অভিযোগ নিয়ে, তাদেরকে শুনতে হচ্ছে ছোট লোক তকমা। এই ঘটনাও এই বাংলার বুকে ঘটেছে। এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এবার আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। তাই আইনের শাসন যেহেতু রয়েছে, তাই বাংলার সাধারণ জনগণ আশা করতেই পারে যারা বেআইনি কাজ করছেন তাদের উপযুক্ত শাস্তি হবে। দেখুন এই এলাকার মহিলারা কি বলছেন। বললো যে আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে দেখবো, সহজ মানে সুযোগ সুবিধা দেব। এখন যে ভোটটা মিটে গেল, যে জিতে গেল, আমরা ছোট লোক, হ্যাঁ ছোট লোকের জন্যই তো আজকে পার্টিগুলো আসছে। ছোট লোক যদি না ভোটটা দিত, পার্টিটা কোথা থেকে আসতো? হ্যাঁ কোথা থেকে আসতো? বড় লোকেরা কত বেড়ায় ঘর থেকে, খেত মজুরের ব্যাপারে বলো, যে কোনো মিটিং এ বলো, সব গরিবরাই বেরোচ্ছে। আজ দেখান দেখিনি কোথায় বড় লোক এসেছে, কোথায় দেখান কোথায় বড় লোক এসেছে। আর বড় লোকগুলো ভালো হয়ে যাচ্ছে। ছোট লোক কারা বলছে? কালকে বলছে পেপার গুলো লাথি মেরেছে, আমাকে বলছে হাততালি দিয়ে বলছে বলতে বিশৃঙ্খলা লড়াই শেখাচ্ছে। কুন্তল কেন শেখাবে আমাদেরকে? হ্যাঁ থাকবো নাহলে এমএলএ এখানে এলো না কেন? আমাদের অভিযোগ শুনতে এলো না কেন? তখন গ্রামে গ্রামে ঘুরে ভোট চাইতে যেতে পারলো, আর এখানে আসতে পারলো না। দেখলেন এই এলাকার মহিলারা কি বলছেন। পাশাপাশি সবাইকে অবাক করে দিয়ে আইনজীবী কৌস্তব বাগচি ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন ব্যারাকপুরের। এই কৌস্তব বাগচি আইনজীবী, পেশায় আইনজীবী এবং বিজেপির নবনির্বাচিত বিধায়কদের মধ্যে অন্যতম, যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাগারে সরব হয়েছিলেন। সেই কৌস্তব বাগচির বিরুদ্ধেই উঠল তোলাবাজিতে যুক্ত থাকার অভিযোগ। এমনকি কৌস্তব বাগচির ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে
বিজেপির ব্যক্তির বিরুদ্ধে উঠলো 7 লক্ষ টাকা তোলাবাজি করবার অভিযোগ, এবং অভিযোগ যিনি করছেন তিনি বলছেন আমি নিজে 2022 থেকে বিজেপিটা করছি। আজকে কৌস্তব বাগচির অফিসে আমাকে ডাক করানো হলো, আমার খাবার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে সেখানে মারা হলো এবং 7 লক্ষ টাকা আমার কাছে চাওয়া হলো। কিছুদিন আগেই আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমি 1.5 লক্ষ টাকা দিয়েছিলাম, আমি কোথায় পাবো এত টাকা? বলতে বলতে কেঁদে দিচ্ছেন। আইনের দ্বারস্থ হয়েছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই ব্যক্তি। বাংলায় আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। তাই আমরা আশা করি এই ব্যক্তিও আইনের মাধ্যমে উপযুক্ত সুবিচার পাবেন। একবার এই ব্যক্তির কান্না, এই ব্যক্তির অভিযোগ শুনে নিন। আমি একজনের কাছে টাকা পেতাম 17 লাখ টাকা একটা প্রমোটারের কাছে। আমাকে একজন বিধান রং বলে ছেলেটা প্রমোটারকে ফোন করে বলে দেয় যে দাদা ওর টাকাটা দিয়ে দেন। টাকাটা ভদ্রলোক আমাকে চেক দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে টাকাটা ক্লিয়ার হয়ে যেতেই আমাকে বিধান রং ফোন করে, বলছে আমাকে 7 লাখ টাকা দিতে হবে, 7 লাখ টাকা দিতে হবে। আমি বললাম দাদা আমার সবে মেয়ের বিয়ে হয়েছে, আমি 7 লাখ টাকা কি করে দেবো, তুমি বলো আমি কি করে দেবো। বলছে আমি ওসব জানি না, তোমাকে দিতে হবে। আমাকে আনন্দপুরি খেলার মাঠের ওখানে ধরেছে, বলছে তোমার নামে হেড লিস্টে নাম উঠে গেছে, তুমি টাকা দেবে কি না বলো। হ্যাঁ, আমি বললাম দাদা আমাকে একটা দিন, কালকের দিনটা সময় দাও, আমি দেখছি। দিয়ে আমি বলার পরে তারপরে আমি ওকে 2.5 লক্ষ টাকা দিয়েছি। আমি বললাম দাদা আমি দিতে পারবো না, আমার মেয়ের বিয়ে আছে, আমি আর দিতে পারবো না, মাফ করো। আমি দুপুরবেলা আজকে 2টো নাগাদ, 1:30 থেকে 2টো নাগাদ বাড়িতে ঢুকছি, তখন হঠাৎ আমাকে কাছে গিয়ে বলছে কি তোমাকে কৌস্তব বাগচি ডাকছে। কালকে রাত্রির থেকে আমাকে ফোন করে বলছে 11টার সময় কৌস্তবের সঙ্গে এসে দেখা করবে। হ্যাঁ, এমএলএ অফিসে গিয়ে দেখা করবে। আমি বললাম দাদা আমি দিতে পারবো না। আর আমি ওই জন্য আমাকে 4বার 5বার ফোন ধরেছে, আমি ফোন ধরিনি। তারপরে দুপুরবেলা আমি খেতে বসবো, আমার কলিং বেল টিপে আমাকে বলছে চলো কৌস্তব বাগচি ডাকছে। আমি বলি কেন, আমি কি অপরাধ করেছি? এমএলএ, এখানকার ব্যারাকপুরের এমএলএ। আমি বিধান রং হচ্ছে কৌস্তব বাগচির সঙ্গে থাকেন। তা আমি বললাম আমি কি করেছি অপরাধ? আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমি অনেক দেনায় জড়িত, বলে আমাদের টাকাটা দিও না। এবার ওর বাড়ির সামনে নিয়ে গিয়ে আমাকে জোর জবরদস্তি ভিডিও ক্যামেরা করে বলছে তোমাকে 1.5 লক্ষ টাকার 1 লক্ষ টাকার চেক দিতে হবে। হ্যাঁ, এটা বলছে বিধান রং, আর প্লাস এমএলএ সামনে এই কথা বলছে। ওরা আমাকে জোর জবরদস্তি করে ভিডিও করে রেকর্ডিং করে ওরা রেখে দিয়েছে জোর করে। আর তারপরে আমাকে নিয়ে যেতে যেতে আমাকে মেরেছে রাস্তার মধ্যে। হ্যাঁ, 2-3 জন মিলে আমার এইখানটা ব্যথা করছে, এই পিঠে ব্যথা করছে, এত জোর মেরেছে আমাকে। বিধান রঙের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করতেছি। একটা এমএলএ সামনে আমাকে এরকম হেনস্থা হতে হচ্ছে কেন? ব্যারাকপুরের এমএলএ সামনে। আমরাও তো একজন বিজেপি কার্যকর্তা, আমরা কি তৃণমূল করেছি না সিপিএম করেছি? আমার কাছে এই প্রশ্ন ওনার কাছে, আমি কি খারাপ কাজটা করেছি? আমি একজনের কাছে টাকা পাবো, আমি টাকাটা বলে দিয়েছি বলে তার জন্য আমাকে 7 লক্ষ টাকা দিতে হবে? এটা কোনো কথা হলো? তাও তো আমি বলেছি 2.5 লক্ষ টাকা রাখো, মিষ্টি খেয়ে নিও, তারপরে এই করতে। হ্যাঁ, একটা মানুষ কাল আপনারা চিন্তা করুন, একটা লোক 17 লক্ষ টাকা পেলেছে, যদি 7 লাখ টাকা ডিমান্ড করে। আমি বললাম এটা রাখো, দিয়ে মিষ্টি খেয়ে নিও তোমরা। বলছে হবে না, আমাকে টাকা পুরো দিতে হবে। আমি বলেছি দেবো না, তোমার চা করার করে নিও। তারপরে ওর বাড়ির এমএলএর বাড়ির সামনে গলিতে বলছে ওকে গলিতে নিয়ে আয়, চিটিংবাজ, আমাকে চিটিংবাজ বলছে। আমি এই মন্দিরের সামনে, এই মন্দিরের কাজও আমি মার্বেলের কন্ট্রাক্টর, এই মন্দিরের কাজ করে গেছি, এইসব কাজ আমার হাতের কাজ করা, এই মন্দিরের কাজ আমি নিজে করে গেছি। মেজবাবু যখন ছিল, বড়বাবু ছিল, সবাই জানে আমরা চিটিংবাজ করে খাই না আমরা কারণ, আমরা চিটিংবাজ করি এই সব। আমি চাইছি এর একটা হেনস্থা হোক। কেন আমাকে এরকম ভাবে টর্চার করলো? আমার বাড়িতে আমার মেয়ের সামনে বউ রয়েছে উপরে, আমি খেতে বসবো, আমাকে কলিং বেল টিপে বলছে কৌস্তব বাগচির বাড়িতে চলো, ডাকছে তোমাকে দাদা। হ্যাঁ, তাহলে আমরা বিজেপি কার্যকর্তা হয়ে আমরা কি ভুল করলাম? আমি বিজেপি করি, 2022 সাল থেকে, লোকসভা ভোটের আগে থেকে আমি বিজেপি করি। আমি চাইছি এর একটা ফেসলা হোক। কেন লোককে এরকম হেনস্থা করবে? থানায় কমপ্লেন করতে এসেছি, কমপ্লেন পাঠিয়েছি, এখন থানা বুঝবে কি করবে। আমি তো থানার কাছে আশা করবো আমাদের নামে একটা আমাকে প্রোটেকশন দিক, আমাকে যেন টর্চার না করে, আমাকে প্রোটেকশন দিক, আমি চাইছি এইটাই।
আমার নাম অজয় বাগ। বাগ আমার বাড়ি বড় পোলের ওখানে, জাগৃতি সংঘের খেলার মাঠের ওখানে, ব্যারাকপুরে বিধানসভা আমি বাড়ি। আশ্বাস করবেন না, সবাইকে জিজ্ঞেস করেন এখানে যারা 4-15 কর্মী আছে। দেখলেন, শুনলেন এই ব্যক্তির বক্তব্য। এই ব্যক্তি দাবি করলেন তিনি 2022 থেকে বিজেপি করেন এবং তার অভিযোগ এটির বিজেপিরই সদস্যের বিরুদ্ধে, যারা তাকে এমএলএ অফিস, কৌস্তব বাগচির অফিসে নিয়ে গিয়ে এই ব্যক্তির অভিযোগ অনুযায়ী মেরেছেন এবং 7 লক্ষ টাকা দাবি করেছেন। দর্শক বন্ধুরা, পরপর বেশ কয়েকটি ঘটনা দেখলেন এবং এই ঘটনা সম্পর্কে আপনাদের সম্পূর্ণ নিরপেক্ষ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।